আচ্ছা, আমরা ওয়াটার টার্নওভার থেকে শুরু করি। তোমরা তো অলরেডি এগুলো অনেক পড়াশোনা করছো এবং জানো যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস রিটেনের জন্য, বোধ ভাইবার জন্য। হ্যাঁ, ওয়াটার টার্নওভার হচ্ছে কি পার্সেন্টেজ অফ দ্য ইসিএফ ভলিউম দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল লসেস এন্ড গেইন অ্যাগেইন ডেইলি। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ ইসিএফ। এটা পরীক্ষাতে ধরে যে ওয়াটার টার্নওভার কোন ফ্লুইডের অংশ, তুমি বলবা এটা হচ্ছে ইসিএফ এর পার্সেন্টেজ। ওয়াটার টার্নওভার ইকুয়াল টু ওয়াটার ইনটেক অর আউটপুট ডিভাইডেড বাই ইসিএফ ভলিউম ইনটু 100। তো আমরা যদি অন এন এভারেজ ধরি, আমাদের ওয়াটার ইনটেক অর আউটপুট হচ্ছে 2600, আর ইসিএফ এর ভলিউম হচ্ছে 14 লিটার। সাথে 2600 ডিভাইডেড বাই 1400,000 লিটার ইনটু 100, তাহলে রিলেটিভ ওয়াটার টার্নওভার হচ্ছে 18%। 18%, তার মানে 18% ইসিএফ ভলিউম একটা পেশেন্ট প্রতিদিন লস করে এবং আবার একটা গেইন করে। In children and infant, it is about 40 to 45%. So they become quickly dehydrated following any water losing episode like diarrhea, vomiting, excessive sweating, etc. Water turnover depends on atmospheric temperature, physical activity, diet habit, and state of metabolism. ওয়াটার রিকোয়ারমেন্ট, এটা আরেকটা ইম্পর্টেন্ট রিটেন ভাইবা প্রশ্ন, যে বাচ্চারা কেন কুইকলি ডিহাইড্রেটেড হয়ে যায় বা ওয়াটার রিকোয়ারমেন্ট কেন হাই। ওয়াটার রিকোয়ারমেন্ট হাই বিকজ তুমি একটা বলতে পারো যে তার 1 নম্বর পয়েন্ট যেটা বলবা যে চিলড্রেন হ্যাভ ওয়াটার টার্নওভার 40 to 50%। তারপরে আরো কিছু কজ আছে, যেমন ধরো হাইয়ার বেসাল হিট প্রোডাকশন লিডিং টু ইনক্রিজ ইভাপোরেটিভ ওয়াটার লস টু মেইনটেইন টেম্পারেচার ব্যালেন্স, increased body surface area to body weight ratio, and poor renal concentrating power leading to the more urinary water loss. এই 4টা পয়েন্ট খুব জরুরি। যে কি কি, একটা হচ্ছে বললাম যে ওয়াটার টার্নওভার বেশি, তারপরে তার বেসাল হিট প্রোডাকশন বেশি হয় যার কারণে তার ইভাপোরেটিভ ওয়াটার লসটা বেশি হয়, তারপরে ইনক্রিজ বডি সারফেস এরিয়া টু বডি ওয়েট রেশিও অ্যান্ড পুয়ার রেনাল কনসেন্ট্রেটিং পাওয়ার অফ দ্য কিডনি। তারপরে আসো আমরা যদি বডি ফ্লুইড রেগুলেশনে যাই, তোমরা জানো এই এই টপিকস গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো ছাড়াছাড়ির স্কোপ খুবই কম, এবং এই টপিকস গুলা তোমাদের ফিজিওলজিতেও আছে না? এই যে বডি ফ্লুইড রেগুলেশন কি ফিজিওলজিতে আছে? জি ম্যাম, বাট এগুলো পড়িনি আমরা ফিজিওলজিতে। মানে ডাইরেক্টলি না থাকলেও ইনডাইরেক্টলি তো থাকে। এই যে এডিএইচ মেকানিজম, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এই মেকানিজম গুলা তোমাদের অনেক কাজে লাগবে। তো আমরা এই যে বডি ফ্লুইড রেগুলেশনে 2টা হেডলাইনের আন্ডারে এটাকে আমরা ডিসকাস করব। একটা হচ্ছে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স, আর একটা হচ্ছে রেগুলেশন অফ ইলেকট্রোলাইট ব্যালেন্স। হ্যাঁ, ওয়াটার ব্যালেন্স যেটা, ওয়াটার ব্যালেন্স মেনটেন করা যায় 2টা উপায়ে। একটা হচ্ছে রেগুলেশন অফ ওয়াটার ইনটেক বাই থ্রাস্ট মেকানিজম and regulation of water turnover by primary regulatory hormone like ADH, aldosterone, and atrial natriuretic peptide. 2টা মেকানিজম তাইলে, একটা হচ্ছে থ্রাস্ট মেকানিজম, আর একটা হচ্ছে ওয়াটার আউটপুট মেনটেন হবে বাই হরমোন লাইক ADH, aldosterone, আর হচ্ছে atrial natriuretic peptide। এগুলা তো হচ্ছে থিওরিটিক্যাল। হ্যাঁ, যেহেতু আমরা লেকচার ক্লাস করতে হচ্ছে, কিন্তু তোমরা পরীক্ষার সময় এই আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা মেকানিজম দিবা না। এটা খুবই বোরিং একটা মানে জিনিস হয় যখন তোমরা 5টা আলাদা আলাদা মেকানিজম লিখো। তোমরা কি করবা, এই এবিসি বইতে দেখবা অসমো রিসেপ্টরের আন্ডারে একটা ফ্লো চার্ট আছে, যেখানে এই এই সবগুলা মেকানিজম, থ্রাস্ট মেকানিজম, এডিএইচ মেকানিজম, তারপরে এই যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের একটা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন আছে। ওই প্রেজেন্টেশনটা তোমরা লিখবা। আর এমনিতে এই জিনিসটা যদি লিখে দাও তাহলে আমার মনে হয় যে আমরা ওয়াটার ব্যালেন্স রেগুলেশন করি 2 ভাবে। একটা হচ্ছে ওয়াটার ইনটেক বাই থ্রাস্ট মেকানিজম,
and regulation of water output by primary regulatory hormone like ADH, aldosterone, and atrial natriuretic peptide. ওই মেকানিজমটার মধ্যে আবার এট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইডের কথাই কিছু লেখা নাই, ওইটা তুমি এক কথায় লিখে মানে দিতে পারো যে এটার কাজ হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার এক্সক্রিয়েশন করা ইন হাইপারভলিউমিয়া। আমাকে তোমরা মানে আমার কথা কি বুঝতে পারতেছো? জি ম্যাম। ওকে, এরপরে দেখো ইলেকট্রোলাইট ব্যালেন্স কিভাবে মেনটেন হয়। ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন হয় সোডিয়ামের জন্য বাই রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ADH মেকানিজম। এইগুলো সবই কিন্তু চলে যাবে ওই ডায়াগ্রামটার আন্ডারে। হ্যাঁ, আর ফর পটাশিয়াম এটা হচ্ছে শর্ট টার্ম রেগুলেশন বাই ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স এন্ড লং টার্ম রেগুলেশন বাই অ্যালডোস্টেরন মেকানিজম। রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স। ওয়াটার ব্যালেন্স কিভাবে মেনটেন হয় দেখো। Water balance is the result of interaction of thrust and ADH to maintain a stable plasma tonicity. The sensation of thrust promote water intake and ADH regulate urinary water excretion. Positive আর নেগেটিভ ওয়াটার ব্যালেন্স, পজিটিভ মানে হচ্ছে হাইপারভলিউমিয়া আর নেগেটিভ মানে হচ্ছে হাইপোভলিউমিয়া। Water balance and the corresponding changes in tonicity and the cell volume are sensed by osmoreceptor and thrust center cell in the hypothalamus. তারপরে কি হচ্ছে, the osmoreceptor are situated in the supraoptic and paraventricular nuclei of the hypothalamus and thrust center are situated in the organum vasculosum of the anterior hypothalamus. Plasma hyperosmolarity and hypovolemia are the stimulus for both. এত যদি মনে রাখতে না পারো তাহলে বলবা যে অসমোরিসেপ্টর আর থ্রাস্ট সেন্টার দুইটাই থাকে হচ্ছে হাইপোথ্যালামাসে থাকে, এবং অসমোরিসেপ্টর এবং থ্রাস্ট সেন্টার এই দুইটাকে স্টিমুলেট করে কে যদি প্লাজমা অসমোলারিটি বেড়ে যায় আর যদি হাইপোভলিউমিয়া হয়, তাহলে কি হবে আমাদের এই যে অসমোরিসেপ্টর এবং থ্রাস্ট সেন্টার গুলো স্টিমুলেটেড হবে। হওয়ার পরে কি হবে দেখো, আমরা সরাসরি ইয়েতে চলে যাই, মেকানিজমে চলে যাই। মেকানিজম কই, এই যে যখন আমার প্লাজমা, আমরা বলছি যে প্লাজমা অসমোলারিটি আর যদি প্লাজমা ভলিউম কমে যায় তাহলে কি হবে, আমাদের অসমোরিসেপ্টর আর থ্রাস্ট সেন্টার স্টিমুলেটেড হবে। এই যে প্লাজমা রিসেপ্টর যখন প্লাজমা অসমোলারিটি যখন বেড়ে যাবে অসমোরিসেপ্টর হাইপোথ্যালামাসে স্টিমুলেটেড হবে। অসমোরিসেপ্টর স্টিমুলেটেড হবে হাইপোথ্যালামিক থ্রাস্ট সেন্টারকে সে স্টিমুলেট করবে, তখন কি হবে, পারসন বেশি বেশি ওয়াটার ইনটেক করবে। ওয়াটার ইনটেক যদি বেশি করে তাহলে কি হবে, ওয়াটার অ্যাবজর্পশন বেশি হবে, তখন প্লাজমা অসমোলারিটি কমে যাবে। আবার যদি কারো হাইপোভলিউমিয়া হয় তখন কি হবে, ব্লাড প্রেশার কমে যাবে, জাস্ট্রাগ্লোমেরুলার সেল অফ দ্য কিডনি থেকে রেনিন রিলিজ হবে, রেনিন এসে রেনিন এনজিওটেনসিন মেকানিজমকে অ্যাক্টিভেট করবে, এনজিওটেনসিন 2 রিলিজ হবে, বাড়বে। তো তখন কি হবে, হাইপোথ্যালামিক যে থ্রাস্ট সেন্টার আছে সেটা স্টিমুলেট হয়ে প্লাজমা অসমোলারিটি আবার কমে যাবে। তাহলে এই হচ্ছে মেকানিজম যে কিভাবে থ্রাস্ট সেন্টার বা অসমোরিসেপ্টর স্টিমুলেটেড হয়ে আমাদের প্লাজমা অসমোলারিটি মেনটেন করে। এখানে একটা স্লাইড আমি এসকেপ করে গেছি, জিনিসটা একটু খেয়াল করো। রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স, এই যে 2 নাম্বার পয়েন্টটা, রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য অসমোরেগুলেশন। কথা মনে থাকবে, ওয়াটার ব্যালেন্স মেনটেন করা যে কথা, অসমোরেগুলেশন মেকানিজম একই কথা। এই যে এডিএইচ মেকানিজম এন্ড থ্রাস্ট ইজ দ্য সেম থিং, মনে থাকবে কথাটা। রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স এন্ড is equivalent to osmoregulation. বুঝতে পারছো? আবার পরীক্ষার সময় যদি অসমোরেগুলেশন দেয় পরে না মাথা নষ্ট হয়ে যায় আবার, যে আমরা তো অসমোরেগুলেশন পড়ি নাই। দুইটার আনসার সেম, মনে থাকবে তো? জি ম্যাম। জি ম্যাম। আবার আসো এডিএইচ। এডিএইচ কি, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। এটার রেগুলেশন অফ ওয়াটার আউটপুট, আমরা বলতেছিলাম যে ওয়াটার আউটপুট আমরা তিনটা হরমোন দ্বারা কন্ট্রোল করি, এডিএইচ, রেনিন এনজিওটেনসিন সিস্টেম, আর হচ্ছে অ্যাট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড। এডিএইচ যেটা, এডিএইচ হচ্ছে অ্যান্টি ডায়োরেটিক হরমোন, এটার আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। আমরা জানি যে এটা রিলিজ হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে, নাকি পোস্টেরিয়র পিটুইটারি থেকে এটা রিলিজ হয়। এই যে 3 নাম্বার পয়েন্টটা দেখো, প্রাইমারি ফাংশন ইজ টু ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার লস্ট এট দ্য কিডনি।
তার মানে কি এটা কি করে ওয়াটার রিটেনশন করে বডিতে, which reduce the concentration of electrolyte. হ্যাঁ, এই ফাংশনটা মনে রাখবা, প্রাইমারি ফাংশন অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ডায়ালিসিস এর মানে কি রে? ম্যাম, এক্সপ্রেশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন। তো এই কথাটা বলার জন্য আমারে দিয়ে তোমরা কতগুলা কথা বলাইছো বলো। এক্সক্রিয়েশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন, ডায়ালিসিস। কিন্তু যদি সেটার সাথে অ্যান্টি লাগে তাহলে অ্যান্টি ডায়াবেটিক হরমোন মানে কি? তার মানে সে হচ্ছে ইউরিন মানে লার্জ ভলিউম অফ ওয়াটার এক্সক্রিয়েশন থেকে সে কি করবে, প্রিভেন্ট করবে। এন্টি এন্টি মানে হচ্ছে প্রিভেন্ট করবে, তাহলে এডিএইচ এর কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা, ওয়াটার রিটেনশন করা। এই কথাটা মনে রাখবা। এডিএইচ সিক্রেশনের জন্য স্টিমুলাই হচ্ছে তিনটা, প্লাজমা হাইপারসমোলারিটি, হাইপোভলিউমিয়া, আর হচ্ছে যদি ব্লাড প্রেশার লেভেল কমে যায়। একইভাবে ওই একই মেকানিজম, এই জন্য আমি বলছি এবিসি বই থেকে ওই ডায়াগ্রামটা পড়বা। ওই এবিসি বইতে একই মেকানিজমের ডায়াগ্রাম দেওয়া আছে, এই যে ডায়াগ্রামটা আছে না, এইটাই ওরা এখানে যে প্লাজমা অসমোলারিটি বেড়ে গেল বা হাইপোভলিউমিয়া হলে অসমোরিসেপ্টর বা থার্ড সেন্টার স্টিমুলেটেড হইলো। হ্যাঁ, আবার এইদিকে হাইপোভলিউমিয়ার জন্য এনজিওটেনসিন 2 সিক্রেশন বাড়লো, এনজিওটেনসিন 2 সিক্রেশন এসে থার্ড সেন্টারকে স্টিমুলেট করবে এবং এডিএইচ রিলিজ বাড়াই দিবে। এডিএইচ রিলিজ বাড়াই দিলে পেশেন্ট কি করবে, এই যে বেশি বেশি পানি খাবে এবং ওয়াটার রিটেনশন হবে, তখন প্লাজমা অসমোলারিটি কমে যাবে। ওইটা ওই একটা ডায়াগ্রামের মধ্যে দেওয়া আছে, যার জন্য ওইখান থেকে পড়ে আনসারটা করবা, একটা ডায়াগ্রামের সব আনসার হয়ে যাবে। তাহলে মেকানিজম হচ্ছে এটা, আমি আলাদা আলাদা ভাবে বলি না। একটা জিনিস দেখো, এডিএইচ কিভাবে ওয়াটার রিটেনশন করে। এডিএইচ কি করে, এডিএইচ প্রমোট ইনসারশন অফ aquaporin into the principal cell of the collecting duct to cause more water reabsorption. তোমাদের যে লাভলি ফিজিওলজি লাভলি ম্যাডাম আছে না, এটা হচ্ছে ওনার একটা প্রিয় ভাইবা প্রশ্ন যে এডিএইচ কিভাবে ওয়াটার রিটেনশন করে। তুমি বলবা যে এটা কি করে, it promote the insertion of aquaporin into the principal cell of the collecting duct to cause more water reabsorption. এটা ম্যাডাম খুবই পছন্দ করে, তোমাদের লাভলি ম্যাডাম। একুয়াপোরিন এই কথাটা উনি জানতে চায় যে একুয়াপোরিনের নাম্বার বাড়ায় দেয় প্রিন্সিপাল সেলে, মনে রাখবা। হ্যাঁ, এডিএইচ কি করে, একুয়াপোরিনের নাম্বার বাড়ায় দেয়। আমি এত কিছু ইলাবোরেটলি বলতেছি না, তোমরা জানো। তারপরে আসে 2 নাম্বার যে হরমোন অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনের কাজ কি এক কথায় বলো তো, অ্যালডোস্টেরনের কাজ কি? ম্যাম, সোডিয়াম আর ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। সোডিয়াম আর ওয়াটার রিঅ্যাবজর্পশন করে না, সোডিয়াম রিঅ্যাবজর্পশনই করে শুধু। সোডিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম ডিস্টাল কনভলিউটেড টিউব। এখন সোডিয়াম যেদিকে যাবে তার সাথে ক্লোরিন যাবে, ওয়াটার যাবে, সেটা হচ্ছে তার প্যাসিভ ফাংশন। হ্যাঁ, কিন্তু তার মেইন ফাংশন হচ্ছে সোডিয়ামকে কন্ট্রোল করা। আর তোমাদেরকে আমি আগেও শিখাইছিলাম যে সোডিয়াম আর পটাশিয়াম এই দুটো হচ্ছে কি এনিমি, মনে থাকবে। তাহলে জি ম্যাম। অ্যালডোস্টেরন যদি সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয় তাহলে পটাশিয়ামের এক্সক্রিয়েশন বাড়াবে, মনে থাকবে। সোডিয়ামকে যদি সে ধরে জি রাখে ম্যাম। বডির জন্য তাহলে পটাশিয়ামকে সে কি করবে, বডি থেকে বের করে দেবে। এই কথাটা মনে থাকবে নাকি? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এটা মনে রাখবা সবসময় যে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটা হচ্ছে এনিমি। আর সোডিয়ামের বন্ধু হচ্ছে ক্লোরিন আর পটাশিয়ামের বন্ধু হচ্ছে হাইড্রোজেন। এই দুইটা একসাথে চলে, পটাশিয়াম আর হাইড্রোজেন। হ্যাঁ, আর সোডিয়াম আর ক্লোরিন আর পানি এই তিনটা থাকে একসাথে। আমরা যে ডায়রিয়া হলে ওরসালাইন খাই না, ওরসালাইন খাই বা পেশেন্টকে খাইতে বলি, আত্মীয় স্বজনকে খাইতে বলি, ওরসালাইনে কি থাকে, ওরসালাইনে কি থাকে? সোডিয়াম। সোডিয়াম থাকে। সেই সোডিয়ামের কাজ কি, তার ডিহাইড্রেশন হচ্ছে, তার আমরা পানি এনে খাওয়াবো, সোডিয়াম খাওয়াই কেন? কারণ সোডিয়াম ম্যাম, খাওয়াইলে পানি ভলিউম মেনটেন। সে মোর এন্ড মোর ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে, সে পানি ধরে রাখবে। তাহলে aldosterone is the hormone made by cell in the adrenal cortex of zona glomerulosa which control the level of sodium and potassium ion in ECF. এটার অ্যাকশন হচ্ছে reabsorb sodium ion into the blood and simultaneously excrete potassium ion into the urine.
As because water follow the ion, when sodium is reabsorbed, water is also reabsorbed. এই যেটা হচ্ছে আমাদের রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। হ্যাঁ, এই ছবিটা আমার খুবই পছন্দ, তোমরা দেখো, এখান থেকে অনেক এমসিকিউর আনসারও করতে পারবা তোমরা। যখন হাইপোপারফিউশন হয়, মানে আমাদের যখন ব্লাড ভলিউম কমে যায়, হ্যাঁ, ব্লাড ফ্লো কমে যায়, তখন কি হয়, কিডনি থেকে রেনিন রিলিজ হয়। এই রেনিন কি করে, লিভার থেকে যে এনজিওটেনসিনোজেন রিলিজ হয়, সে তাকে কি করে, এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে। এনজিওটেনসিন 1 লাংস থেকে রিলিজ হয় এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, সেটাকে সে স্টিমুলেট করে কি করে, এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে। এনজিওটেনসিন 2 দেখো অনেক ফাংশন, সে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, সে টিউবুলার সোডিয়াম এবং ক্লোরাইড রিঅ্যাবজর্পশন করে। আবার দেখো সে কি করতেছে, অ্যালডোস্টেরন রিলিজ করতেছে। এই অ্যালডোস্টেরন আবার গিয়ে সোডিয়াম এবং ক্লোরাইড রিঅ্যাবজর্পশন করে, পটাশিয়াম এবং ওয়াটার এক্সক্রিয়েশন করে। পটাশিয়াম এক্সক্রিয়েশন করে, ওয়াটার রিটেনশন করে। তারপরে সে আর্টেরিয়াল ভ্যাসোকনস্ট্রিকশন করলে আমাদের ব্লাড প্রেশার লেভেল বেড়ে যায়। আবার সে কি করে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএইচ রিলিজ করে। এই এডিএইচ কি করে, কালেক্টিং ডাক্টে গিয়ে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। আলটিমেটলি এই সবগুলার ইফেক্ট হচ্ছে ওয়াটার এন্ড সল্ট রিটেনশন, ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম ইনক্রিজ, পারফিউশন অফ দি এক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস ইনক্রিজ। যখন সব রিস্টোর হয়ে যাবে, তখন এটা নেগেটিভ ফিডব্যাক দিবে যেন আর কেন রেনিন রিলিজ না হয়। তাহলে এটা হচ্ছে আমাদের রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এই যে জিনিসগুলা, এনজিওটেনসিনোজেন লিভার থেকে আসে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম আসে হচ্ছে লাংস থেকে। হ্যাঁ, এগুলা তোমাদের এমসিকিউ তে আসে এবং এগুলো খেয়াল করো। তারপরে আসে এট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড। আমি আগেই বলছি নেট্রিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম নেট্রিয়াম, মনে আছে তোমাদের? জি ম্যাম। তাইলে নামই হচ্ছে নেট্রিউরেটিক। ইউরেটিক মানে কি, ইউরিন। তাহলে সোডিয়ামটা ইউরিন দিয়ে লস হয়ে যাবে। এই যে হরমোন, তার কাজ হচ্ছে সোডিয়ামকে ইউরিনের সাথে বের করে দেওয়া। তাইলে a hormone made by specific cell of the cardiac atria whenever blood volume increase. In general, the effect of ANP are opposite to those of angiotensin 2. In other words, ANP opposes renin-angiotensin aldosterone systems. It promotes the loss of sodium and water at the kidney in the urine, inhibit renin release, inhibit the secretion of ADH and aldosterone by inducing blood vessel to dilate, water to be excited in the urine, NP reduce both blood volume and blood pressure. এখন আসো দুই একটা শর্ট নোট। একটা হচ্ছে কি এডিএইচ এসকেপ। এডিএইচ এসকেপটা কি জিনিস? এডিএইচ এর কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা। তাহলে যদি এসকেপ হয়ে যায় মেকানিজমটা, তাহলে কি হবে, সে কি ওয়াটার রিটেনশন করবে? না ম্যাম। করবে না ম্যাম। তাহলে নরমালি যেটা দেখো, ফাংশন হচ্ছে কি এডিএইচ ইজ টু ইনক্রিজ রেনাল ওয়াটার রিটেনশন, দাস টু ডিক্রিজ ইউরিন ভলিউম। এটা হচ্ছে নরমাল। তাইলে নরমালি এডিএইচ এর কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা আর হচ্ছে ইউরিন ভলিউম কমায় দেওয়া। নরমাল প্লাজমা অসমোলারিটি হচ্ছে 280 থেকে 290 মিলিঅসমোল পার লিটার, আর তখন এডিএইচ এর কনসেন্ট্রেশন থাকে 3 পিকোগ্রাম পার এমএল। এটা হচ্ছে নরমাল কন্ডিশন। হ্যাঁ, কিন্তু যখন প্লাজমা অসমোলারিটি কোনো কারণে বেড়ে 295 এক্সিড করে, তখন এডিএইচ ও তার কনসেন্ট্রেশন বাড়ায় 5 পিকোগ্রাম করে এবং সে ম্যাক্সিমাম ওয়াটার রিটেনশন করে এবং ইউরিন ভলিউম কমায় দেয়। When plasma osmolarity rises beyond 295 milliosmol per liter, no further increase in ADH concentration. So renal water retention decrease, urine volume increase despite raised level of ADH. মানে কি 295 পর্যন্ত সে কি করে, এডিএইচ সিক্রেশনটা বেড়ে যায় এবং সে তার ম্যাক্সিমাম ক্ষমতা অনুযায়ী সে ওয়াটার রিটেনশন করে এবং ইউরিনের ভলিউম কমায় দেয়।
কিন্তু কোনো কারণে যদি প্লাজমা অসমোলারিটি 295 ক্রস করে, হ্যাঁ, তখন নো ফার্দার ইনক্রিজ ইন এডিএইচ কনসেন্ট্রেশন, 5 এর উপরে আর এডিএইচ বাড়বে না, এবং এই যে তার যে ওয়াটার রিটেনশন যে প্রপার্টিস ছিল সেটা আর কাজ করবে না, রেনাল ওয়াটার রিটেনশন ডিক্রিজ হবে, ইউরিন ভলিউম ইনক্রিজ হবে despite rise level of ADH। এটাকে আমরা বলি কি ADH escape mechanism, ঠিক আছে। তারপরে আসে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ রিলিজ। হ্যাঁ, নরমালি এডিএইচ কখন রিলিজ হওয়ার কথা বলো, একটু আগে তো বলে আসলাম। স্টিমুলেট কি কি করে, যদি ব্লাড ভলিউম বেড়ে যায়, ব্লাড ভলিউম যদি কমে যায়, যদি ব্লাড প্রেশার কমে যায়, অথবা যদি ইলেকট্রোলাইট লেভেল হাই হয়ে যায়, তখন এডিএইচ কি করে, ওয়াটার রিটেনশন করে। ওয়াটার রিটেনশন করলে ব্লাড ভলিউম নরমাল হবে, ব্লাড প্রেশার নরমাল হবে, এবং ইলেকট্রোলাইট গুলা ব্যালেন্সড হবে। এই জিনিসটা তো বুঝতে পারছো নাকি? এডিএইচ এর কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা। তো ওয়াটার রিটেনশন কখন হবে, যখন আমার ব্লাড ভলিউম কম থাকবে, যখন ব্লাড প্রেশার কম থাকবে, অথবা ইলেকট্রোলাইটটা অনেক কনসেন্ট্রেটেড থাকবে অথবা হাই থাকবে, তখন আমার বডি এডিএইচ কে কাজে লাগাবে। এডিএইচ ওয়াটার রিটেনশন করবে, করলে ব্লাড ভলিউম বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, এবং ইলেকট্রোলাইট লেভেল বাড়বে, ঠিক আছে। তো syndrome of inappropriate ADH secretion জিনিসটা কি, a condition characterized by excessive release of ADH from pituitary gland or another source, causing the body to retain fluid and lower the blood sodium level by dilation। মানে এক্সেসিভ রিলিজ হবে এডিএইচ, এক্সেসিভ ওয়াটার রিটেনশন হবে, ফলে আমাদের ব্লাডের যে সোডিয়াম লেভেল আছে সেটা ডাইলিউট হয়ে যাবে, ঠিক আছে। So secretion of ADH is termed inappropriate if it occurs when blood volume is normal or high। আমি inappropriate কখন বলবো, যখন এডিএইচ সিক্রেশন হবে inappropriate কন্ডিশনে। সেই কন্ডিশন গুলা কি, ব্লাড ভলিউম যখন নর্মাল আছে, ব্লাড প্রেশার নর্মাল আছে, বা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন নর্মাল আছে অথবা লো আছে, সেই সব ক্ষেত্রে তো আমার এডিএইচ রিলিজ হওয়ার কথা ছিল না। কিন্তু তখনও যদি এডিএইচ রিলিজ হয়, তখন সেটাকে বলা হয় সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন। এবং তখন কি হবে, ওয়াটার রিটেনশন হবে এবং সোডিয়াম ডাইলিউট হয়ে যাবে। সোডিয়াম ডাইলিউট হয়ে আমাদের প্লাজমা অসমোলারিটি কমায় দিবে, ঠিক আছে। এটা হচ্ছে সিনড্রোম অফ inappropriate ADH secretion। তারপরে আসো ওয়াটার ইনটক্সিকেশন। ওয়াটার ইনটক্সিকেশন কি, যখন ওয়াটার ইনটেক বেশি হবে দেন ওয়াটার আউটপুট, also known as water poisoning or hyperhydration, a potentially fatal disturbance in brain function that result when the normal balance of electrolyte in the body is pushed outside the safe limit by overhydration। When water intake is more than maximum renal water excretion capacity, water retention হবে। ওয়াটার রিটেনশন হলে আমাদের যে সোডিয়াম আছে সেটা ডাইলিউট হয়ে কি তৈরি হবে, হাইপোনেট্রিমিয়া হবে। হাইপোনেট্রিমিয়া হলে হাইপোঅসমোলারিটি হবে। হাইপোঅসমোলারিটি যদি হয় ইসিএফ এ, হ্যাঁ, হাইপোঅসমোলারিটি যদি হয় ইসিএফ এ, তখন কি হবে, তার মানে আইসিএফ এ অসমোটিক প্রেসার বেশি, তাহলে সব ফ্লুইড মুভ করবে কোথা থেকে, ইসিএফ থেকে আইসিএফ এ মুভ করবে। তখন কি হবে, সেলুলার ওভারহাইড্রেশন হবে, সেরিব্রাল ইডেমা হবে, কমা এবং ডেথ হবে। এবং এইটা হবে কখন, যদি ওয়াটার ইনটেক হয় মোর দেন 23 লিটার পার ডে। এবং এটা কমন হচ্ছে in patient with chronic renal failure and may happen in normal individual if there is rapid IV infusion of hypotonic fluid or fluid without sodium। ঠিক আছে, তাহলে এই তিনটা শর্ট নোট করবা, এডিএইচ এসকেপ মেকানিজম, ওয়াটার ইনটক্সিকেশন, আর সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ রিলিজ। আর ওই যে অসমো রেগুলেশন কিভাবে হয়, আর হচ্ছে ওই যে ওয়াটার ব্যালেন্স, যেটা ওয়াটার ব্যালেন্সটা কিভাবে মেনটেন হয়, এই জিনিসগুলা একটু ভালো করে পড়বা তোমরা। নেক্সট ক্লাস তোমাদের গাজী স্যার নিবে, কালকের ক্লাস।